তো আজকের ডটা ছিল ডব্লিউডব্লিউ নেটফ্লিক্সের ওপর যাওয়ার পর ইন্ডিয়া আর বাংলাদেশের সাথে প্রথম শো। তো আজকের আমি তো দেখিনি, কিন্তু তাও সোশ্যাল মিডিয়াতে যা সমস্ত জিনিস দেখতে পেলাম তার থেকে বুঝতে পারছি যে আজকের ডটা বেশ ভালো মতোই হয়েছে। তো আজকের ডটা নিয়ে পুরোই কথা বলা যাবে। তো আজকের আমরা জন সিনা আর কোডি রোডসের ফাইনালি সেগমেন্ট দেখতে পেয়ে যাই। জন সিনা আজকের ফাইনালি মুখ খোলে, আর যারা বলছিল যে জন সিনাকে ডব্লিউডব্লিউ মুখ বন্ধ করে রাখছে কোডি রোডসের সামনে, কোডি রোডসকে শুধুমাত্র প্রোটেক্ট করার জন্য, কারণ জন সিনা যদি মুখ খোলে তাহলে কোডি রোডস কিন্তু পালাবার পথ পাবে না। তো তারা কিছুটা ঠিক আর কিছুটা ভুল, কারণ জন সিনা তো মুখ খুলেছে, কোডি রোডসকে রোস্ট করেই দিয়েছে, কিন্তু কোডি রোডসও কিছু কম যায় না। কোডি রোডস এখানে জন সিনাকে বেশ ভালো মতোই ধুয়েছে। প্রমোর দিক দিয়ে কোডি রোডস আজকে জন সিনাকে বেশ ভালো মতোই টক্কর দিয়েছে, আর যার অ্যান্সার কিন্তু জন সিনার কাছেও ছিল না। তো এইটা নিয়ে একদম লাস্টে ভালো করে ডিটেলে কথা বলা যাক। তার আগে রতে আজ যে সমস্ত ছোটোখাটো জিনিস হচ্ছে সেগুলো নিয়ে একটু কথা বলে নিই। আজ আমরা জিমি উসো ভার্সেস গান্থারের মধ্যে ম্যাচ দেখতে পাই। এই ম্যাচেতেও গান্থার শুধুমাত্র জিমি উসোকে মানে ম্যাচ হারানোটা তার উদ্দেশ্য ছিল না, যেখানে জিমি উসোকে মারাটাই তার মেন উদ্দেশ্য ছিল। এখানে গান্থার জিমি উসোকে প্রচণ্ড অ্যাসল্ট করে, একেবারে ধুয়ে ধায়ে একেবারে ছাতু বানিয়ে দিয়েছে। আর এখানে যে গান্থার বারবার তাকে পিন করার চেষ্টা করছিল, কিন্তু রেফারি 3 কাউন্ট হওয়ার আগে গান্থার পিন ছেড়ে দিচ্ছিল। মানে এখানে জিমি উসোকে কিক আউট করতে হয়নি, এখানে গান্থারই পিন ব্রেক করে দিচ্ছিল। গান্থার এখানে জিমি উসোকে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য এই ম্যাচটা লড়ছিল। তো এখানে জিমি উসোকে তো ভালো মতো ধোয়, আর লাস্টে স্লিপার হোড লাগিয়ে দিয়ে এখানে জিমি উসোকে পাস আউটও করে দেয়, কিন্তু তারপরে সে ছাড়তে নারাজ ছিল। আর তারপর ফাইনালি জে উসো এসে এখানে গান্থার হাত থেকে জিমি উসোকে বাঁচায়। আর তারপরে গান্থার যা শুরু করে তা তো বেশ এক্সট্রিম লেভেলে যায়। এখানে গান্থার জিমি উসো আর জে উসো দুজনকে উপরেই অ্যাটাক করে। তারপর সেখানে জে উসোকে টপ রোপের সাথে সেই যে প্লাস্টিকের যে লকগুলো হয়, ওটাকে কী বলে আমি তো জানি না, ওই লকটা দিয়ে লক করে দেয়। ওটা একবার লক করে দিলে ওই প্লাস্টিকের লকটা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। তো এইটা দিয়ে এখানে রিংয়ের সাথে বেঁধে দেয়। আর তারপরে যে গান্থার জে উসোর সামনেই জিমি উসোকে খুব বাজেভাবে মারে। এখানে চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়, রক্তাক্ত অবস্থায় পুরো একদম রক্তারক্তি করে দেয় জিমি উসোকে। আর জিমি উসো জে উসোর চোখের সামনে রিংয়ের মধ্যে ভালো মতো ধোয়, আর লাস্টে পাওয়ার বোমও লাগিয়ে দেয়। এইটা শুধুমাত্র জে উসোর প্রতি সিম্পাতি দেখানোর জন্য করানো হয়েছে। মানে দেখতেই তো পাচ্ছ যে জে উসো চ্যাম্পিয়নশিপ জেতা নিয়ে অনেকে অনেক রকম নেগেটিভ কমেন্ট করছে, আর তারপরে ফ্যান্সরা খুশি নয়। আর জে উসো ইন্টারভিউতে যে সমস্ত কথা বলছে তেজের কথা, সেই কথাগুলো শুনে ফ্যান্সরা আরও বেশি রেগে যাচ্ছে। তো এখানে শুধুমাত্র একটু সিম্পাতি দেখানোর জন্য, মানে যাতে ফ্যান্সরা একটু সিম্পাতি দেখায় জে উসোর প্রতি, সেই জন্য এখানে জিমি উসোর এই অবস্থাটা করা হয়েছে। তো এইটা করে লাভ কী হবে তো বুঝতে পারছি না, কারণ ফ্যান্সরা তো রিয়ালিটিটা খুব ভালো করেই জানে। এখানে জিমি উসোর অ্যাঙ্গেলটা অ্যাড করে একটু দয়া দেখানোর চেষ্টা করছে, যাতে ফ্যান্সরা একটু ইমোশনাল হয়ে জে উসোর সাথে কানেক্ট হয়। যারা জে উসোকে হেড করছিল তারা যাতে জে উসোর প্রতি দয়া দেখিয়ে একটু ইমোশনালি অ্যাটাচ হয়ে তাকে সাপোর্ট করে, কিন্তু আমার মনে তো হয় না যে এইটা খুব একটা কাজে দেবে। আর আজকের মানডে নাইট ড্রতে আমরা একটা রিটার্ন দেখতে পেলাম, সেটা হলো টাইলার বেটের রিটার্ন। অনেকদিন পর আমরা টাইলার বেটকে দেখতে পাচ্ছি। সে ইনজয়েড হয়ে গেছিলো, তারপর এমনটা নিউজ এসেছিলো যে সে খুব তাড়াতাড়ি রিটার্ন করতে চলেছে। আমি 1 মাস আগে নিউজটা পেয়েছিলাম, তো সেটা চ্যানেলে বলেছিলাম। আর আজকের ফাইনালি আমরা টাইলার বেটকে দেখতে পেয়েও গেলাম। তো রিটার্ন করে তো কোনো লাভ হলো না, এমনি তো পিট ডানের তো বুকিং তো খুব বাজে হয়, আর তারপরে টাইলার বেটেরও খুব একটা সুবিধা হলো না। আজকে নিউডের সাথে ম্যাচ ছিল, আর এই ম্যাচটা তারা হেরে গেছে। তো পিট ডান আর টাইলার বেটের সাথে তো আগে ভালো কিছু হতো না, এখনও ভালো কিছু হচ্ছে না, আর ভবিষ্যতে ভালো কিছু হবে তারও সম্ভাবনা খুবই কম। আর আজকের আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, জাজমেন্ট ডে ভার্সেস পেন্টাগন আর ব্রন ব্রেকারের। আজকের ব্রন ব্রেকার তো বেশ ভালো মতোই ধুয়েছে জাজমেন্ট ডেকে, একাই খুব শক্তির জোর দেখাচ্ছিল, নিজের গায়ের জোর দেখাচ্ছিল, আর তারপর পেন্টাগনও তো তার সাথে ছিল। কিন্তু লাস্টের দিকে কী হয় যে এখানে একটু গড়বড় হয়ে যায়। ব্রন ব্রেকার এখানে ভুল করে পেন্টাগনকেই স্পিয়ার লাগিয়ে দেয়, আর তারপর ফিন বেলর তার লাভ ওইটা একটা কুড়া গ্রাস লাগায়, আর এখানে পেনটা পিন হয়ে গেছে। হ্যাঁ, দুখানা ফিনিশার পড়েছে, তো পিন তো হয়ে গেছে, কিছু করার নেই। এখানে পেন্টাগন এই ফাইনালি প্রথমবার মনে হচ্ছে পিন হলো। আর তারপরে ব্যাক স্টেজেতে আমরা পেন্টা আর ব্রন ব্রেকারের মধ্যে একটু ঝামেলাও দেখতে পাই। ব্রন ব্রেকার বলছে যে স্পিয়ারটা ভুল করে লেগে গেছে। আর তাছাড়া আজকের লিভ মর্গানের সাথে ব্যাক স্টেজেতে ফিন বেলরেরও একটু সমস্যা দেখতে পাই, কে জাজমেন্টের লিডার সেই নিয়ে। তো মনে হচ্ছে সময় হয়ে এসছে, ফিন বেলর খুব তাড়াতাড়ি হয়তো রেসলমেনিয়াতে কিংবা রেসলমেনিয়ার পরেই হয়তো আমরা দেখতে পাবো যে ফিন বেলরকে ধাক্কা মেরে জাজমেন্টে থেকে বের করে দেওয়া হয়েছে। আর আজকে লোগান পলের সাথে এজে স্টাইলসের ম্যাচটা রেসলমেনিয়ার জন্য অফিসিয়াল হয়ে গেছে। আজকের এজে স্টাইলস লোগান পলকে কল আউট করে, আর লোগান পল আসে, দুজনের মধ্যে একটু ট্র্যাশ টক হয়, আর তারপরে আমরা দেখতে পাই যে একে অপরের উপর অ্যাটাক করে দেয়। শেষ পর্যন্ত এখানে এজে স্টাইলসকে লোগান পলকে এখানে আপার হ্যান্ড দেওয়া হয়। এখানে লোগান পল তার নতুন ফিনিশার পল ওয়াইজার লাগিয়ে দেয় এজে স্টাইলসকে। এই নতুন ফিনিশারটা আমরা প্রথমবার দেখেছিলাম এলিমিনেশন চেম্বারের কোয়ালিফাইং ম্যাচে রে মিস্টেরিওর এগেনস্টে। তখন এটার নাম আমি জানতাম না, কিন্তু আজকের এর নামটা আমি প্রথমবার শুনলাম। আর আজকের রয়ের মেইন ইভেন্টে আমরা ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই, রিয়া রিপ্লি ভার্সেস ইয়ো স্কাই, যেখানে বিয়াঙ্কা ব্লেয়ার স্পেশাল গেস্ট রেফারি ছিল।
আর এই ম্যাচটাতে তো ভেবেছিলাম হয়তো টাইটেল চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ মেন ইভেন্টে রেখেছে আবার বিয়াঙ্কা প্লেয়ার রয়েছে, তো বলা যায় না কিছু দেখতে পেতে পারি, কিন্তু না, কিছুই হয়নি এখানে। প্রথমে তো রিয়া রিপ্লি ভুল করে বিয়াঙ্কা প্লেয়ারকে মেরে দেয়, আর তারপর ইয়োস্কাই ভুল করে বিয়াঙ্কা প্লেয়ারকে মেরে দেয়, তো এই করে তো ডিসকোয়ালিফাই এন্ড হয়ে যায়। এখানে ম্যাচের কোনো রকম রেজাল্টও বেরোয় না, কারণ এটাকে তো ট্রিপল থ্রেট ম্যাচ বানাতে হবে। শেষ পর্যন্ত এখানে রিয়া রিপ্লিকে আপার হ্যান্ড দেওয়া হয়। রিয়া রিপ্লি এখানে বিয়াঙ্কা প্লেয়ার আর ইয়োস্কাই দুজনকেই রিপটাইড লাগিয়ে দেয়, আবার বিয়াঙ্কা প্লেয়ারকে তো সেকেন্ড রোপ থেকে রিপটাইড লাগায়, আর তারপরে শেষ পর্যন্ত এখানে রিয়া রিপ্লি স্ট্যান্ড টল করে। আর এই মুহূর্তে ওমেন্স ডিভিশনের সব থেকে বেশি ইন্টারেস্টিং স্টোরি লাইন আর সব থেকে বেশি স্টার পাওয়ার বলতে পারো এই ম্যাচেতেই রয়েছে। টিফনি স্ট্র্যাটন, শার্লেট ফ্লেয়ার, জেড কার্গিল, নেওমি, এরা বড় বড় স্টার তো ঠিকই, কিন্তু ওদের কোনো স্টোরি লাইন তেমন নেই, তো ফ্যান্সদের তেমন ইন্টারেস্টও নেই বলতে পারো। রেসলমেনিয়াতে যে কটা ওমেন্স ডিভিশনের ম্যাচ রয়েছে তার মধ্যে শুধুমাত্র এই ট্রিপল থ্রেট ম্যাচটাই সব থেকে ভালো স্টোরি লাইন রয়েছে, আর এটাকে ফ্যান্সরা দেখতেও চায়। আমার তো খুব ভালো লাগছে স্টোরি লাইনটা। আমি ডেফিনেটলি দেখতে চাই যে এই তিনজনের মধ্যে কে শেষ পর্যন্ত রেসলমেনিয়া থেকে চ্যাম্পিয়ন হয়ে বের হয়। আর চলো এবার ফাইনালি জন সিনা আর কোডি রোডসকে নিয়েও কথা বলা যাক। আজকে জন সিনা প্রথমে তো শো এর কিক অফ করে, এখানে জন সিনার এন্ট্রি হয়, আর জন সিনা রিংয়ের মধ্যে এসে কিছু বলতেই যাবে তখনই আমরা কোডি রোডসের থিম সং প্লে হতে দেখতে পাই। কোডি রোডস এখানে আসে, জন সিনা আবার কিছু বলতে যাবে, কিন্তু কোডি রোডস এবারে জন সিনাকে থামিয়ে দেয়, আর কোডি রোডস এখানে বলে যে হ্যাঁ তুমি কী বা বলবে, আর তুমি আমাকে বড় রোস্ট করতে পারো। এখানে কোডি রোডস এখানে তার পুরনো যুগের কথা বলে, এখানে সে স্টার ডাস্টেরও কথা বলে যে তুমি আমাকে স্টার ডাস্ট, আমি একসময় স্টার ডাস্ট ছিলাম, সেই নিয়েও তুমি আমাকে এখানে রোস্ট করতে পারো, আমাকে এখানে ছোট করতে পারো, বা আমার গলায় যে আমেরিকান নাইটমেয়ারের এত বড় ট্যাটু রয়েছে এটা নিয়েও তুমি আমাকে রোস্ট করতে পারো, তুমি অনেক কিছু নিয়ে আমাকে রোস্ট করতে পারো, কিন্তু মেন কথা হচ্ছে যে তুমি কেন এইসব করলে, তুমি কেন, মানে বলতে চাইছি যে তুমি কেন খারাপ হয়ে গেলে। তো এবারে জন সিনা তার উত্তর ফাইনালি দেওয়ার টাইম পায়, কারণ এর আগে যতবার জন সিনা কথা বলার চেষ্টা করেছে ফ্যান্সরা তাকে কিছু বলতেই দেয়নি, একদম বু করে, আর হচ্ছে উল্টো পাল্টা চ্যান্ট তো ছিলই এখানে। তো এবার ফাইনালি কোডি রোডসের সামনে জন সিনা মুখ খোলে, আর তারপরে জন সিনা এখানে কোডি রোডসকে এটাও বলে যে তোর তো একদম বলতে পারো যে চারিদিকে সব কিছু গোছানো রয়েছে, একদম এম্পায়ার মানে পুরো সাম্রাজ্য দাঁড় করানো রয়েছে, আর সেখানে এসে শুধুমাত্র কোডি রোডস তার ভাগটা বসিয়েছে। আর কোডি রোডসের থেকে শুধুমাত্র তার এন্ট্রান্স আর থিম সংটা যদি কেড়ে নেওয়া হয় তাহলে কোডি রোডসের কাছে তার স্যুট বুট ছাড়া আর কিছুই থাকবে না, শুধুমাত্র তার এন্ট্রান্সটাই তার মধ্যে ভালো রয়েছে আর তার থিম সংটা ভালো রয়েছে, তাছাড়া আর কিচ্ছু ভালো নেই। কোডি রোডস হচ্ছে একটা নেপোটিজমের প্রোডাক্ট, সে হচ্ছে নেপোকিড, সে তার বাবার জন্য এখানে চান্স পেয়েছে, আর সে যে সাম্রাজ্যের উপর দাঁড়িয়ে রয়েছে সেটা জন সিনা বিল্ড করেছে এত বছর ধরে। এই যারা কোডি রোডসের গান গাইছে, কোডি রোডসের থিম সং তারা গাইছে, তারা কোডি রোডসকে সাপোর্ট করছে অন্ধের মতো, এরা কোডি রোডসের মতোই বোকা, কোডি রোডসও বেকার আর কোডি রোডসের ফ্যান্সরাও বেকার। আর ফাইনালি রেসলমেনিয়াতে কোডি রোডসকে জন সিনা হারিয়ে দেবে, জন সিনা তাকে বাড়ি করে দেবে, মানে একদম মাটির তলায় পুঁতে দেবে, আর তারপরে সে চ্যাম্পিয়নশিপ নিয়ে চলে যাবে। আর তারপর যে খেলনা চ্যাম্পিয়নশিপগুলো পাওয়া যায় সেগুলো কোডি রোডস কিনে নিজের কাছে রাখতে পারে, কারণ আসল রিয়েল চ্যাম্পিয়ন তো হচ্ছে জন সিনা, সেই হবে লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন। আর এখানে রেসলিং ইন্ডাস্ট্রি নিয়েও কথা বলা হয়, এখানে জন সিনা বলে যে আমি তো পুরো সাম্রাজ্য তৈরি করি, আমি মানুষকে বিলিয়নিয়ার বানাই, আর তুমি সে কী করো, সেই বিলিয়নিয়ারদের ছেলেদের কাছ থেকে টাকা লুটে নাও। আর এবার পালা হচ্ছে কোডি রোডসের। কোডি রোডসকে তো এতক্ষণ মাইকে বেশ ভালো করে ধুলো জন সিনা, কিন্তু কোডি রোডসের কাছেও বেশ পাকাপোক্ত আর বেশ বলতে পারো যে একদম কাটা ঘায়ে নুনের ছেটে দেওয়ার মতো জবাব ছিল। এখানে কোডি রোডস বলে যে হ্যাঁ আমি একটা সময় খুবই খারাপ ছিলাম, আমার অবস্থা তেমন ছিল না, একটা সময় আমি খুবই আনসাকসেসফুল ছিলাম, মানে সেই স্টার ডাস্টের কথা বলা হচ্ছে। আর তারপর এখানে কোডি রোডস বলে যে শেষ পর্যন্ত আমি নিজেকে প্রমাণ করি, আমি ডাব্লিউডব্লিউতে ফিরে আসি, আর তারপর থেকে ফ্যান্সরা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে, ফ্যান্সরা আমাকে ভালোবাসে, আর তাই আজকের আমি এই ফ্যান্সদের চ্যাম্পিয়ন। কিন্তু তোমার সাথে কি হয়েছে, তুমি তো সেরকম কিছু ছিল না, আমাকে তো ডাব্লিউডব্লিউ ইউনিভার্স চুজ করেছে, আমাকে তো ফ্যান্সরা ভালোবাসে, কিন্তু তোমাকে কে চুজ করেছে, তোমাকে সে চুজ করেছে সে যে একসময় ডাব্লিউডব্লিউর ব্যাক স্টেজেতে বসে থাকতো অফিসে, আর তাকে এখন আর ডাব্লিউডব্লিউতে দেখা যায় না, তার ব্যাপারে কেউ কথাও বলে না। এখানে ভিন্স ম্যাকম্যানের কথা বলা হয় যে ভিন্স ম্যাকম্যানই জন সিনাকে চুজ করেছে আর জোর জবরদস্তি তাকে ফেস বানানোর চেষ্টা করেছে, কারণ একটা সময় আমরা মানে যারা তো অনেক পুরনো সময় থেকে ডাব্লিউডব্লিউ দেখছো তারা নিশ্চয়ই জানে যে জন সিনাকে প্রথম দিকে কিন্তু পছন্দ করা হতো না, প্রথম দিকে কিছু সময়ের জন্য জন সিনাকে বেশ খারাপ রিয়াকশন দিতে তো ফ্যান্সরা জন সিনাকে একদম পছন্দ করতো না, তারপর ধীরে ধীরে স্ট্রাগল করতে করতে জন সিনা সুপার সিনাতে পরিণত হয়, তারপর তার একটা বড় তাগড়াই ফ্যান বেস তৈরি হয়ে যায়। তো এই জন্যই বলেছে যে কোডি রোডসকে তো প্রথম থেকেই ফ্যান্সরা সাপোর্ট করতো, কিন্তু জন সিনার ক্ষেত্রে তো সেটা হয়নি, শুধুমাত্র ভিন্স ম্যাকম্যান তাকে পুশ করে গেছে। আর এত কিছু পাওয়ার পরেও জন সিনার শান্তি হয়নি, জন সিনা এখন শেষমেশ রকের কাছে তার সোল বিক্রি করে দিয়েছে, কিন্তু কোডি রোডস সেটা করেনি। এটা বলার পর জন সিনা চলে যাচ্ছিল, প্রায় রিং থেকে বেরিয়েও গেছিল, কিন্তু কোডি রোডস এবারে জন সিনাকে আরেকটা কথা বলে যে আমি তো তাও ঠিক আছি, কিন্তু আমাকে তো কখনো ফ্যান্সরা এটা চ্যান্ট করেনি যে ইউ ক্যান্ট রাসেল, মানে তুমি রেসলিং করতে পারো না। একটা সময় জন সিনার যারা পুরনো সময় ধরে দেখছো তাদেরকে তারা
তারা তো নিশ্চয়ই জানো যে জন সিনাকে একসময় প্রচণ্ড ট্রোল করা হতো যে জন সিনা রেসলিং করতে পারে না, কিন্তু আজ পর্যন্ত এই কথাটা কখনো ফ্যান্সরা কোডি রোডসকে বলেনি যে ইউ ক্যান্ট রাসেল। আর তাছাড়া কোডি রোডসকে বলবেই বা কেন, কোডি রোডসকে তো জানো সে অনেক রেসলিং প্রমোশন ঘুরে এসছে। আর তাছাড়া AEW রেসলাররা আর কিছু পারুক না পারুক রেসলিংয়ে তারা সবসময় 1 নম্বর হয়। তো AEW রেসলারকে কখনো কেউ বলবে না যে ইউ ক্যান্ট রাসেল। আর তাছাড়া WWE এইগুলো বেশি হয়, কারণ এখানে স্টোরি লাইনের উপর বেশি ফোকাস করা হয়। এখানে আমরা দেখেছি যে জেউসো রেসলিং তো কিছুই নেই, কিন্তু তার সত্ত্বেও তাকে রয়্যাল রাম্বল জিতিয়ে দেওয়া হলো। এখন যদি ফ্যান্সরা জেউসোকে ইউ ক্যান্ট রাসেল চ্যান্ট করে তাহলে এতে দোষটা কার? তো এখানে আমরা সেটাই দেখতে পেলাম। আর তার ফলে জন সিনা তো এটা সহ্য করতে না পেরে রিংয়ের মধ্যে চলে আসে, কারণ জন সিনাকে প্রত্যেক জায়গাতেই বা বলতে পারো সব জায়গাতেই শুনতে হয়েছে যে তুমি রেসলিং করতে পারো না, তোমাকে খামোকা WWE পুশ করে। তো এইখানে কাটাঘায় নুনের ছেটে তো কোডি রোডস ছিটিয়ে দিয়েছে। আর তারপর জন সিনা ফাইনালি এখানে আসে। আর জন সিনা কোডি রোডসের উপর প্রথমে তো দেখায় যে অ্যাটাক করতে যাবে, তারপরে দেখায় যে না, আমি তোকে পাত্তাই দেবো না, আমি চলে যাবো। কিন্তু চলে যাওয়ার ভান করে হঠাৎ করে সে ঘুরে আবার কোডির উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই কোডি রোডস তাকে ধরে ক্রস রোডস লাগিয়ে দেয়। প্রোমো ব্যাটেলের পর ফাইনালি আজকে কোডি রোডসই জিতে গেল। কোডি রোডস প্রোমো ব্যাটেলটা বলবো যে একদম 50-50 ছিল। এখানে জন সিনা কোডি রোডসের ব্যাপারে বেশ কিছু কথা বলে, আর লাস্টের দিকে কোডি রোডসও জন সিনাকে ভালো মতো ধোয়। আর তারপরে জন সিনা অ্যাটাক করতে যায় আর কোডি রোডসকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে। এখানে ক্রস রোডস লেগে যায় আর জন সিনা ওখানেই ব্যাস চিটপটাং হয়ে যায়। তো কোডি রোডসকে আমরা একটা নতুন অ্যাগ্রেশনের সাথে দেখতে পাচ্ছি। শুধুমাত্র ফেস সুপারস্টার বলে সবসময় ভালো সেজে থাকবে এরকম কোনো কথা নেই। আজকের ফাইনালি আমরা অ্যাগ্রেসিভ কোডি রোডসকেও দেখতে পেলাম। আর জন সিনার সামনে তাকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে, মানে একটা অনেক বড় বিষয়। আর এটা পুরো একদম আনপ্রেডিক্টেবল হয়ে গেছে যে রেসলমেনিয়াতে কে জিতবে। কেউ বলতে পারে না যেখানে কোডি রোডসই জিতবে, আবার কেউ বলতে পারে না যেখানে জন সিনাই জিতবে। তো এই যে শেষ 2 সপ্তাহ ধরে স্টোরি লাইনটা একটু হালকা লাগছিল যে শুধুমাত্র কোডি রোডসই বলছে, জন সিনা কিছু বলছে না, সেটাও আজকের পূরণ হয়ে গেল। আর বলতে পারো আজকের ড্রটাতে রাইভালরি বেশ ভালো গরম করে দিয়েছে WWE। এবারে দেখা ইন্টারেস্টিং হবে যে আমরা এই যে রোড টু রেসলমেনিয়া তার কী দেখতে পাই, কারণ জন সিনাকে তো কোথাও WWE অ্যাডভার্টাইজ করেনি, তো আমরা তাকে আবার কবে দেখতে পাবো। আর আজকের আমরা রককেও দেখতে পেলাম না, রক কবে আসবে তো কেই বা জানে। হয়তো রোড টু রেসলমেনিয়ার একদম যে শেষ র বা স্ম্যাকডাউন হবে সেখানে হয়তো আমরা রককে দেখতে পেয়ে যেতে পারি। রক এইটার সব থেকে বড় মাথা, তো রককে তো একদিন আসতেই হবে, কিন্তু রক আজকের হলো না, এটাতে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। কিন্তু তাও ঠিক আছে, কোডি আর জনসনের মধ্যে আজকের যে সেগমেন্ট হলো সেটাও বেশ এন্টারটেনিং ছিল। আজকের খুব ভালো লেগেছে, আমরা এনজয় করেছি। আর আশা করছি যে ভবিষ্যতে আমরা খুব তাড়াতাড়ি রককেও এখানে দেখতে পাবো। তো ওভারঅল আজকে দেখতে গেলে WWE খুব একটা বেশি আলতু ফালতু জিনিস বুক করেনি, যা বুক করেছে মোটামুটি ভালোই বুক করেছে। আর শেষ দুটো মানডে নাইট ড্র যা বেকার ছিল তার থেকে তো অনেক ভালোই করেছে এটা। তো এই ড্রটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর আমার এই রিভিউ ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। তো চলো গাইস, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিও, আর পারলে ভিডিওকে শেয়ারও করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার WWE একটা নতুন নিউজ ভিডিওতে।